কাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে এগিয়ে যাব। এই বিষয়টাই ছিল জুলাই আন্দোলনের ঐক্য এবং সংহতি। এবং এই কারণে আমাদের ছাত্র ভাইরা দেখেছিল তার একটা চাকরি নিশ্চয়তা হবে, যুব সমাজ দেখেছিল তার ভবিষ্যতে একটা কর্মসংস্থান হবে, আমাদের শ্রমিক ভাইরা দেখেছিল শোষণ মুক্ত একটা বাংলাদেশের মধ্য দিয়ে তার যে ন্যায্য মজুরি সে পাবে, ফসলের লাভজনক দাম পাবে। এই সমস্ত বিষয়টা সারা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিল এবং গণতান্ত্রিক যে ব্যবস্থার যে ধ্বংসের জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল, এই জায়গায় মানুষ আশা করেছিল সে একটা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই সমস্ত বিষয় ছিল মানুষের ঐক্য এবং সংহতির প্রতি। আমাদের সাংবাদিক ভাইরা তারা আশা করেছিলেন এই জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে, জুলাই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে তারা হয়তো স্বাধীনভাবে তাদের কলমি চালাতে পারবেন, তাদেরকে আর নানানভাবে এই বিভিন্ন আইসিটি অ্যাক্টের নামে নানান আইন করে তাদেরকে কারাগারে যেতে হবে না। এই বিষয়গুলো দেখেই আমাদের একটা ঐক্যের একটা দিক ছিল। আমাদের যে পিনাক যে বিষয়টা বলেছেন যে আমরা আসলে এই যে আমরা মব দেখলাম, এই বিভিন্ন ভায়োলেন্স দেখলাম, তরুণ সমাজ এই বিষয় করছে, আমি বলতে চাই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা যুব সমাজের প্রতি আস্থা রাখতে চাই। এই কোটি কোটি যুবক বাংলাদেশ থেকে চলে যায় না, কোটি কোটি যুবক যে স্বপ্ন লালন করে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদের স্বপ্ন আজও জাগরুক আছে। তারা হয়তো কোনো প্ল্যাটফর্ম, তারা একটা আশা করেছিল যে তরুণদের এমন একটা রাজনৈতিক দল হবে যে রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে ধারণ করবে, এমন একটা প্ল্যাটফর্ম সে পাবে, সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সে বৈষম্যহীন একটা পন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। কিন্তু সে হয়তো হতাশ হয়ে গেছে। এই কারণে দেখবেন তারা মার্জিনালাইজ হয়ে গেছে। যারা জুলাই অভ্যুত্থানের নামে মব সৃষ্টি করেছে, ভায়োলেন্স সৃষ্টি করেছে, তারা আজকে মানুষের দৃষ্টির মধ্যে নাই। তারা হয়তো নানানবার ফাঁকা বলে আওয়াজ করছে, তারা হয়তো সরকারের নানান আনুকূল্য পাচ্ছে, কিন্তু জনগণ থেকে তারা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের কাছে তাদের প্রতি জনগণের আর কোনো আস্থা নাই। কিন্তু এই তরুণ সমাজ, এই যুব সমাজ, এই শ্রমজীবী মেহনতি মানুষ, তারা কিন্তু তাদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এই যে শুরুর দিকে যে আশাবাদের কথা শোনা হয়েছে যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশের দিকে এগিয়ে যাব, আমরা একটা স্বপ্নের বাংলাদেশের দিকে এগিয়ে যাব, এই আশা আমি বুকে লালন করি। আমি মনে করি আমরা সেই পরিবর্তন, সেই স্বপ্নের দিকে অবশ্যই এগিয়ে যাব। হ্যাঁ, আজকে সে তার কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম পায় নাই। আগামী দিনে এই বাংলাদেশের আমরা যে রাজনৈতিক দল আছি সেই জায়গা থেকে সে একটা প্ল্যাটফর্ম খুঁজে নেবে যারা তার স্বপ্নকে লালন করতেছে, অথবা সে নতুন হয়তো একটা স্বপ্নের রাজনৈতিক দল গঠন করবে যার মধ্য দিয়ে সে এগিয়ে যাবে। সুতরাং আমরা হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হয়ে সামনের দিকে তাকিয়ে থাকতে চাই এবং এই তরুণ সমাজকে আমরা বলতে চাই আপনারা আশাহত হবেন না, আপনারা আশায় ভূত পাবেন এবং ঐক্যবদ্ধ হন। যে লড়াই আপনারা শুরু করেছিলেন জুলাইয়ে, সেই লড়াইকে আপনারা জারি রাখুন। সংস্কার প্রসঙ্গে গণভোট সম্পর্কে বলতে চাই বাংলাদেশে সংস্কার অপরিহার্য এবং আমরা অত্যন্ত হতাশার সাথে দেখি এই সরকার একটি সংস্কার ওই পর্যন্ত করতে পারেন নাই। সব সংস্কার যে নির্বাচন করে পরবর্তী সরকার কি করতে হবে, দেখেন দুর্নীতির ক্ষেত্রে কি কোনো উন্নতি হয়েছে? লুটপাটের আমি তো দেখি না, আমি আইনজীবী, আমি কোর্টে কাজ করি। আগে যেখানে 1000 টাকা ঘুষ দেওয়া লাগতো, এখন 1500 2000 টাকা লাগতেছে। একটা জায়গায় আপনারা বলেন এই জায়গায় দুর্নীতির ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, এই জায়গায় আপনারা উন্নতি করতে পেরেছেন? একটা জায়গায় তো আমরা উন্নতি দেখতে পারলাম না। আমরা তো দেখেছি এই যে বিভিন্ন সময় রাজনৈতিক দল দেখেছি, আমরা 111 গভর্নমেন্টে সামরিক শাসনের বেকিংয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। এখন আমরা এনজিও, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন একজনকে আমরা এসে বসিয়েছি শাসন ক্ষমতা, কিন্তু কি দেখলাম? এনজিওদের প্রতিনিধি যারা বিভিন্ন সময় ভালো ভালো বক্তব্য রাখেন তাদেরকে আমরা চেয়ারে বসালাম, কিন্তু তারা কি পরিবর্তনটা করতে পারলেন? বাংলাদেশে শ্রমজীবী মেহনতি মানুষের ক্ষেত্রে, গুণগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা তো একটা পরিবর্তন দেখলাম না, কিন্তু সংস্কারের অবশ্যই প্রয়োজন আছে। আজকে যে প্রশাসনকে দিয়ে ভোট হবে, এই প্রশাসনও তো এর আগে সমস্ত ভোট প্রক্রিয়ায় দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। আজকে নির্বাচন কমিশনের মধ্যে আমরা তো এমন কোনো দৃষ্টিভঙ্গি দেখি না যে দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে একটা ভালো নির্বাচন হতে পারে। তারা এমন কোনো আকাঙ্ক্ষা জনগণের সামনে, আজকে যে জনগণ উৎসাহ পাচ্ছে না, জনগণকে এখনো বিশ্বাস করতে পারছে না আদৌ কি এই সরকার 12 তারিখ পর্যন্ত ক্ষমতায় থাকবে, এখনো যে জনগণের মধ্যে এই আশাটা আসছে না এই গভর্নমেন্ট একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে, এই বিষয়টা কেন হচ্ছে? এই বিষয়টা এই সরকারের দুর্বলতার কারণে হচ্ছে।
এই সরকার একটা প্রচন্ড দুর্বল একটা সরকার। এই সরকারের প্রশাসন আজকে যখন এই গণভোটের প্রশ্নগুলো নিয়ে ওনারা যখন মাঠে ময়দানে যান, এই সিলেটের রিটার্নিং অফিসার এই ডিসি উনি যখন সরাসরি বলেন আপনাকে হা ভোট দিতে হবে, তাহলে একই সময় একই দিনে যখন আমি 2টি ভোট দিব, তখন যখন ডিসি সাহেব সরাসরি বলে দেন, রিটার্নিং অফিসার যখন নির্দেশ দিবেন প্রিসাইডিং অফিসারদেরকে হা ভোট ভরতে হবে, তাহলে কি হবে? একজন লোক যখন ভোট কেন্দ্রে যাবে, 2টা ব্যালট পেপার যখন হাতে পাবে, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, সমস্ত সরকারি কর্মচারীদেরকে যখন নির্দেশনা দেওয়া থাকবে হা জয়যুক্ত হতে হবে, তাহলে একই দিনে একই সময়ে 2টা ভোট কিভাবে নিরপেক্ষ হতে পারে? এইটা আমি খুঁজে পাই না। সুতরাং এই যে হা ভোট না ভোট, এটা কিসের প্রয়োজন ছিল? গণভোটের কোনো প্রয়োজন ছিল না, কারণ এর আগে আপনারা সংস্কারের জন্য বসেছিলেন, ভেরি গুড। বিভিন্ন রাজনৈতিক দল বলেছে কোনটা তারা করবে কোনটা করবে না, জনগণের উপরে ছেড়ে দেন। একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিবে সে তো ঘোষণা দিয়েছে কোন রাজনৈতিক দল কতটা সংস্কার করবে কি করবে না। তাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে যদি ক্ষমতা নেয়, তারা যেটুকু বলছে এইটুকুর উপরেই তো জনগণ আস্থা রেখে তাকে ক্ষমতায় দিবে। সুতরাং তাকে ক্ষমতায় দিলে সে এই ম্যান্ডেট পেয়েছে, সে যা বলেছে কতটা সংস্কার করবে কতটা করবে না, এর উপরে ভিত্তি করেই তো হয়ে যাবে সংবিধান সংস্কার। আলাদা করে এইভাবে জোর করে প্রেশার করে আপনারা আবার একটা ফেসিবাদ কায়েম করতে চান, সেটা কোনোভাবেই এই দেশের জন্য ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না। আমরা আশা রাখতে চাই এই নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, কিন্তু এই প্রশাসন যেভাবে শ্রমজীবী মেহনতি মানুষের উপরে খরচ চালিয়েছে সিলেটে, যখন আমরা বলেছি একটা শ্রমজীবী মেহনতি মানুষ যারা এই জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ, তাদেরকে আপনারা কর্মহীন করে দিচ্ছেন, তাদের কর্মের কোনো ব্যবস্থা করতেছেন না, এইটা কোনোভাবে হতে পারে না। এই যে সিলেটের প্রশাসন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বলতেছেন, উনার সরাসরি সিলেটি নন সিলেটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বলেছেন নন সিলেটির জায়গা বিষয়ে উনাদের প্রশাসনের লোক হয়ে যেভাবে বিভাজনের বিষয় সিলেটে তুলে ধরেছে, এই ডিসি এই কমিশনারকে দিয়ে সিলেটে কিভাবে আমরা এই বিভাজনের রাজনীতি যারা নিজেরা উস্কে দেন, তারা কিভাবে সিলেটে একটা ভালো এবং শান্তিপূর্ণ ভোট উপহার দেবে। কিন্তু আমরা আশা রাখতে চাই, আমরা চাই আমরা একটা গণতান্ত্রিক সংস্কারের দিকে আমরা এগিয়ে যাব। গণতান্ত্রিক সংস্কার শুধু আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই শুধু না। গণতান্ত্রিক সংস্কার হলো আমাদের মত প্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক সংস্কার হলো আমি যে অঙ্গীকার করব, আমি যে জনগণের কাছে জবাবদিহিতা, এই বিষয়গুলো আমরা কতটুকু অগ্রসর করে দিতে পারবো। এই যে নারীর অধিকার, নারীর প্রশ্ন, এই দেশে অর্ধেক জনগোষ্ঠী হলো নারী, কিন্তু আমরা দেখলাম এই সরকার যারা সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসলো, তারা সংস্কারের ক্ষেত্রে নারীর প্রশ্নগুলোকে অবহেলিত রেখে দিল। নারীর প্রশ্ন নারীরা যখন সংস্কার প্রস্তাব দিল, এটা ধুপেই টিকলো না, তারা এটা মেনে নিল। যখন একটা গোষ্ঠী নানা প্রশ্ন তুলে এটাকে প্রশ্নবিদ্ধ করলো, এই সংস্কারের মধ্যে এই যে আপনারা যে বিষয়গুলো নিয়ে আসছেন, এর মধ্যে তো নারীর বিষয়টা উপেক্ষিত থেকে গেল। তাহলে কিভাবে নারীর অধিকার, নারীর যে ক্ষমতায়ন হবে, কিভাবে আমরা আমাদের বাংলাদেশ এই অর্ধেক নারীকে রেখে আমরা কিভাবে এগিয়ে যাবো? সুতরাং আমি সংক্ষিপ্ত করতেছি, আমি